একটি সফল প্রজেক্ট তৈরির ২০টি গোপন টিপস। একটি মরিচের ক্ষেত এর চেয়ে আরও কত সুন্দর হওয়া দরকার। একটি সফল কৃষি প্রজেক্ট করতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং খেয়াল রাখার পর আপনার প্রজেক্টটি হবে এর চেয়েও সুন্দর। চলেন জেনে নেওয়া যাক সেই গোপন টিপসগুলো। তার আগে যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, নতুন নতুন ভিডিও পাবেন। চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেওয়া যাক। লাইক কমেন্টস করে পাশে থাকবেন সবাইকে। ফসল তৈরির ক্ষেত্রে সবচেয়ে প্রথম কাজটি হচ্ছে জাত নির্বাচন। জমির ধরন অনুযায়ী আমাদেরকে অবশ্যই জাত নির্বাচন করতে হবে। আপনি যখন আপনার জমি নির্বাচন করবেন ঠিক জমির সাথে মিল রেখে আপনার ফসলটিকে নির্বাচন করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে জমির চাষ। আপনি যদি চিন্তা করেন ওই জমিতে একটি নির্দিষ্ট ফসল করবেন, সেক্ষেত্রে অবশ্যই প্রথম যে বিষয়টি আছে অ্যাটলিস্ট প্রতি বছর একটা করে গভীর চাষ দিতে হবে। অ্যাটলিস্ট 20 থেকে 30 সেন্টিমিটার গভীর করে চাষ দিতে হবে। তাহলে জমির আর্দ্রতা জমিতে ভালো ফসল উৎপাদন করতে সম্ভব। জমির ভিতরের পোকামাকড় অনেক কিছু নষ্ট হয়ে যায়। তারপর আসেন তৃতীয় হচ্ছে সার প্রয়োগ। আপনি যখন জমিতে সার দেবেন সেই সার দেওয়ার ক্ষেত্রে যা হয়, সার দেওয়ার পর আমরা নির্দিষ্ট একটা টাইম মেনটেন করি না, যে কারণে সার দিয়েই বীজ বা চারা রোপণ করে দেই আর গাছগুলো হয়ে যায় মৃত। যে কারণে একটি নির্দিষ্ট টাইম মেনটেন করে চারা রোপণ করতে হবে। আপনি যদি বলেন ফসল চাষের জন্য মূল মন্ত্রটা কী, তাহলে হবে কি, আপনি প্রথম যে বেডটা তৈরি করলেন সেটা হচ্ছে আপনার মেইন কাজ। অর্থাৎ প্রত্যেকটা ফসলের জন্য একটি নির্দিষ্ট সাইজের বেড আছে। সাইজ অনুযায়ী একটি নির্দিষ্ট দূরত্বে বেড করতে হয়, নির্দিষ্ট দূরত্বে ড্রেন করতে হয়। সেক্ষেত্রে তার একটা নির্দিষ্ট সেক্ষেত্রে আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা যখন বেড তৈরি করি ড্রেন থেকে আমরা যে ধরনের ফসল নিয়ে কাজ করি, যেমন মরিচ, শসা, করলা, বেগুন যেটাই লাগাই না কেন, অ্যাটলিস্ট ড্রেন থেকে 10 থেকে 14 ইঞ্চি পর্যন্ত বেড হাইট দিতে হবে। বেড তৈরি করলাম, তারপর আসেন কি মালচিং বিছানো। এই মালচিং বিছানোর কাজটি পারফেক্টভাবে না হয় তাহলে দেখা যায় যে মালচিং খুব দ্রুত নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, পাশাপাশি লুজভাবে জমিতে দেওয়া হয়। তখন কি হয়, একটু বাতাস পেলে উড়ে চলে যায়, অথবা দেখা যায় বাতাসে মালচিং সবসময় উঠতেছে, তখন দেখা যায় তাড়াতাড়ি মাটির আর্দ্রতা শুকিয়ে যায়, আগাছা পরিমাণটাও ভিতরে বেশি হয়ে যায়। এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর আসেন কি করতে হবে। আমরা যখন মালচিং বিছিয়ে দিলাম, মালচিং বিছিয়ে দেওয়ার আগে খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আপনার বেড এর উপরের অংশ সেটা হচ্ছে কবরের মতো হবে, অর্থাৎ মাঝখানে উঁচু, সাইডে ঢালু। তারপর আসেন বেডের পর কি আসে, মালচিং সিদ্ধ করা, তাই না? মালচিং আমরা যখন মালচিং সিদ্ধ করি চারা রোপণের জন্য বা বীজ রোপণের জন্য, তখন বেশিরভাগ উদ্যোক্তা যে ভুল করে সেটা হচ্ছে গাছটা একদম টিনের সাইডে লাগিয়ে দেয়। টিনের সাইডে লাগালে কি হবে, এখন যখন পানি দেওয়া হচ্ছে একটু পানির পরিমাণ বেশি হলে গাছের গোড়ায় যে অতিরিক্ত পানি হচ্ছে তাতে গাছটা পচন লেগে মারা যাচ্ছে, অর্থাৎ গ্রোথ কমে যাচ্ছে অথবা গ্রোথ কমে যাচ্ছে। তারপর আসেন আপনাকে যা করতে হবে, জমিতে যখন সার দিয়ে দিলেন, রেস্ট দিয়ে দিলেন, তারপর আপনি সিদ্ধ করার বিষয়ে আমরা খেয়াল করি না। আমরা আসলে যখনই মালচিং বিছিয়ে দিচ্ছি তখনই সিদ্ধ করব, নাকি যখন চাষ বা চারা রোপণ করব তখন সিদ্ধ করব? তাহলে এই কাজটি করতে হচ্ছে আপনাদের যখন আমরা চারা রোপণ করব, অর্থাৎ মাঝখানে আমাদের 7 থেকে 10 দিন যে গ্যাপ, ওই 7 থেকে 10 দিন আমাদের মাটি শোধনের জন্য এয়ারটাইট হয়ে থাকবে। মালচিংটা এয়ারটাইট হয়ে থাকলে এর মানে কোনো ধরনের পোকামাকড় বা ক্ষতিকর রোগ জীবাণু থাকলে সেগুলো কিন্তু মারা যায়। অতিরিক্ত হিট টেম্পারেচার, অতিরিক্ত ময়েশ্চারের কারণে মারা যায়। আর যখন আমরা চারা রোপণ করব এই জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, গাছটাকে গভীরে রোপণ করব না উপরে রোপণ করব। আমরা যে জায়গাতে গর্ত করছি সেই গর্তের জায়গাটি মাটির লেভেলে থাকবে, অর্থাৎ মালচিং বরাবর মাটি থাকবে। দেন হচ্ছে ওখানে আমরা একটু সিদ্ধ করে ওই জায়গাটি চারা রোপণ করব এবং যেটুকু গভীর থাকবে বা শিকড় থাকবে ঠিক ততটুকুই মাটি গভীরে দেব, তার বেশি না। যখন আমরা চারা রোপণ করলাম তখন কি হচ্ছে, অ্যাটলিস্ট জমিতে আর্দ্রতা কম থাকে, তাহলে অবশ্যই জমিতে গাছের গোড়ায় একটু পানি দিতে হবে।
এই পানি দেওয়ার পরিমাণ দেখা যায় চারার ওপরে 1 থেকে 2 বার দিলে যথেষ্ট। তারপর আমরা ড্রেনে হালকা করে পানি দিয়ে সেচ দিতে পারি। আমরা গাছটি লেগে দেওয়ার পর কি হয়, গাছ একটি ফসলের জন্য এক রকম পানি বা আর্দ্রতা চাই, তাই না? কোন ফসল কম চাই, কোন ফসল বেশি চাই, এর মধ্যে আমি একটু নির্দিষ্ট করে বলে দিতে চাই কোন ফসলে জমিতে সবসময় আর্দ্রতা দিয়ে রাখতে হয়। যেমন শসা, করলা, তরমুজ, রকমেলন, মরিচ, এই কয়েকটা ফসল সবসময় জমিতে আর্দ্রতা চাই। কিন্তু মাঝখান থেকে আমরা যদি বেগুন এর কথা বলি, টমেটোর কথা বলি, ওইদিকে পেঁপের কথা বলি, এরা কিন্তু অতিরিক্ত পানি সহ্য করে না। তারপর আসেন আমরা আমাদের যখন ফসলটি হয়ে গেল, সাইডে অর্থাৎ 15 থেকে 20 দিনের মধ্যে সাইডে যে বেঞ্চ হয়, এই ফসলগুলো ম্যাক্সিমাম ফসলের ক্ষেত্রে সাইড বেঞ্চ কেটে দেওয়া বাধ্যতামূলক। এই সাইড বেঞ্চ বা কুশি যদি ভেঙে দেওয়া না হয়, তাহলে ওই গাছ বা ওই জাতের যে ফলের সাইজ বা শেপ হওয়ার কথা, সেটা কিন্তু ঠিকমতো হচ্ছে না, মানে ফলন তুলনামূলক কম পাওয়া যায়। তারপর আসেন মাচা অথবা খুঁটি প্রদান। এই জমিতে যে মাচাগুলো দেখতে পাচ্ছেন, মাচা বা কাঠিগুলো শক্তিশালী না দেওয়া হয়, এটা যখন গাছ অতিরিক্ত ফল আসবে তখন গাছ ভেঙে পড়বে। কারণ এই ফসলগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে 7 থেকে 8 মাস পর্যন্ত ফল দেয় কন্টিনিউয়াসলি। তাহলে 7 থেকে 8 মাস যদি ফল দেয়, তাহলে এই জমিতে এই গাছটিকে ধরে রাখতে হবে। অতিরিক্ত বাতাস, অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত ঝড় থেকে কিন্তু রক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে কুটি দেওয়ার ক্ষেত্রে গাছের গোড়া যেন না নড়ে, সেটাকে খেয়াল রাখতে হবে। এবং মাচা দেওয়ার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট ফসলে নির্দিষ্ট মাচা দিতে বলি। এ শেপ, ইউ শেপ, আই শেপ মাচা দেওয়া হয়। তারপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে, যখন আমরা পোকার আক্রমণ দেখি, তখন আমরা স্প্রে দিতে হুড়োড়িয়ে লেগে যাই। মানে আমাদের ফলন থেকে 100% ফলন, মানে আমাদের ফসল থেকে যদি 100% ফলন নিতে চাই, তাহলে কিন্তু ফসলের পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে এর মধ্যে একটা পরের রোগবালাই দমন। রোগবালাই এর যে বিষয়টা, সেটা হচ্ছে ফসল লাগবেই, আসবে, কিন্তু এটা থেকে যদি আমরা ফসল রক্ষা করতে যাই, তাহলে প্রতিটা ফসলের নির্দিষ্ট রোগ ও পোকা লেগে, সেক্ষেত্রে আমরা যদি শিডিউল স্প্রে নিয়মিত দিই, সেক্ষেত্রে আমাদের ফসল এই সমস্যাগুলো আর হবে না। এবং 100% সে যদি নতুন মানুষরা হয়, সে এখান থেকে প্রফিট করতে পারবে। আমরা যখন ফসল হারভেস্ট করি, তারপর কি হচ্ছে, ছত্রাকনাশক, কীটনাশক স্প্রে করে দিয়ে গাছটিকে অ্যাট লাস্ট বোঝাতে হবে, বাবা তুমি আসো, তুমি থাকবা, তোমাকে আমি আরও পরিচর্যা করব। এই গাছটাকে বোঝাতে হবে। যখন গাছটি স্বাভাবিক অবস্থায় আসলো, তখন কিন্তু আমরা গাছকে খাবার দেওয়ার পালা চলে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মরিচ, বেগুন, ঝিঙ্গা, করলা, শসা, এই ফসলগুলোর ক্ষেত্রে 10 থেকে 12 দিন পর লিকুইড ফার্টিলাইজার আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা কিছু উৎপাদন উপরে স্প্রে করে দিতে পারি। সেটা 7 থেকে 10 দিন পর চলমান থাকবে। তারপর ড্রেনে সার প্রয়োগ। ড্রেনে রাসায়নিক সার যেমন ডিওপি, এমওপি, টিএসপি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই সারগুলো ড্রেনে দিতে পারি। তারপর আমরা জৈব দিকে একটু ফোকাস করি। যেমন হচ্ছে আমরা খোল দিতে পারি, মানে প্রতি 20 দিন পর আমরা খোল ব্যবহার করতে পারি। এতে গাছের গ্রোথ স্বাভাবিক থাকবে। প্রত্যেকটা ফসলের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, ওই অনুযায়ী গাছটি যদি না গ্রোথ করতে পারি, তাহলে দেখা যায় ফসল কম হবে, ফলন কমে যাবে, লাভও কম হবে, দেখা যাচ্ছে লোকসান। তারপর আসি, আমরা যখন একটা ফসলের নির্দিষ্ট বয়স অনুযায়ী যদি গাছের ফসল না ওঠায়, তাহলে দেখা যায় ফসল কমে যায়, ফসলের ফলন কমে যায়, লাভ কম হবে। এই নির্দিষ্ট সময়ে ফসলগুলোকে হারভেস্ট করতে হবে, তা না হলে গাছের উৎপাদন ক্ষমতা কমে যায়। কয়েকটি বিষয় একটি ফসলের যে ক্লিয়ার যে একটা সফল প্রজেক্ট করতে হলে এই বিষয় খেয়াল রাখতেই হবে। ধন্যবাদ সবাইকে।